হ্যালো সুপ্রিয় ভাই বোনেরা, আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের বলবিদ্যা এই কোর্সের বস্তুর একমাত্রিক গতি এ অধ্যায়ের নতুন একটি পর্ব নিয়ে। আমরা আজকের পর্বে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সরল রেখায় চলমান একটি কণার অবস্থান x সমান দেওয়া আছে আমাদের a cos nt প্লাস b sin nt দ্বারা প্রদত্ত। আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে ইহার সরল দোলন গতি সেটা প্রমাণ করতে হবে, এবং ইহার পিরিয়ডটা 2π/n সেটা প্রমাণ করতে হবে, এবং তার বিস্তারটা হচ্ছে √a² প্লাস b² সেটা আমাদেরকে দেখাতে বলেছে। তাহলে আমরা প্রথমে সরল দোলন গতি প্রমাণ করব, তারপর দেন আমাদের যে পিরিয়ড 2π/n সেটা প্রমাণ করব, তারপর দেন বিস্তার √a² প্লাস b² সেটা আমরা দেখাবো। তাহলে আমরা প্রথমে প্রদত্ত সমীকরণ যেটা আছে আমরা সেটা লিখব। আমরা সলিউশনটা শুরু করছি, আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলে এই প্রশ্নের সমাধানটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তাহলে প্রদত্ত সমীকরণ, আমাদের যে প্রদত্ত সমীকরণটা দেওয়া আছে যে x ইকুয়াল a cos nt প্লাস b sin nt, আমাদের এটা দেওয়া আছে b sin nt। আমাদের সরল দোলন গতির চেহারাটা ছিল, যদি সরল দোলন গতি আপনাকে বের করতে হয় তার চেহারাটা কীরূপ হয়, d² x dt² সমান মাইনাস a²x, চেহারাটা এভাবে ছিল, d²x dt² সমান মাইনাস a²x। যদি এ আকারে কোনো একটা সমীকরণ আপনি যদি বানাতে পারেন তখন তাকে আপনি সরল দোলন গতি সমীকরণ বলতে পারবেন। তাহলে আমরা x থেকে কিভাবে আমরা d²x dt² পাবো, আপনি যদি x-কে মনোযোগ দিবেন একটু, x-কে t এর সাপেক্ষে যদি একবার অন্তরীকরণ করেন তাহলে আমরা পাবো dx dt, যার সাপেক্ষে তারটা নিচে আর যাকে অন্তরীকরণ করব তারটা উপরে, dx dt একবার করলে। যদি ওই একবার অন্তরীকরণের রেজাল্টকে আবার অন্তরীকরণ করি আমরা পাবো d²x dt²। এটাই তো আমাদের কথা ছিল, তাই না? হ্যাঁ, তাহলে আমরা কি করব, x-কে একবার অন্তরীকরণ করে dx dt, যার একটা আদর করে নাম রাখা হয় বেগ, আর তাকে যখন দ্বিতীয়বার অন্তরীকরণ করা হয় তাকে আদর করে নাম রাখিয়া হয় ত্বরণ। তাহলে আমরা d²x dt²কে আমরা ত্বরণ বলতে পারতেছি। তাহলে আমরা এই d²x dt² পাওয়ার জন্য x-কে t এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করতে হবে, কিন্তু দুইবার সরাসরি করা যায় না, প্রথমে একবার করতে হয় তারপর দ্বিতীয়বার করতে হয়। সেই কনসেপ্ট থেকে আমরা x-কে যদি t এর সাপেক্ষে যদি একবার অন্তরীকরণ করি তাহলে আমরা dx dt আমরা পাবো। তাহলে আমরা t এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, d dt নিলাম, আর a cos nt যা আছে তা থাকলো প্লাস b sin nt যা আছে তা রাখলাম, অর্থাৎ এটাকে আমরা t এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। তাহলে আপনি পাবেন যে d dt আমার a cos nt প্লাস d dt আমাদের b sin nt, এটা আমরা পাবো। ওকে ফাইন। এরপর দেন টি এর সাপেক্ষে আমার এ হচ্ছে কনস্ট্যান্ট, কারণ এ এর পেটের ভিতর আমার টি নাই। আমার ডিফারেন্সিয়েশনে কনস্ট্যান্টকে আমরা অপারেটরে বাইরে রাখতে পারি, অর্থাৎ ডিডিটি এর বাইরে রাখতে পারি। তাহলে একে আমরা বাইরে রাখলাম ডিডিটি আর cos nt, তাহলে টি তো আছে, তাহলে সেটাকে আমরা অন্তরীকরণ করব বিধায় সেটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে রাখলাম। একইভাবে বিকে আমরা বাইরে বের করলাম, ডিডিটি আমাদের আমরা বিকে বের করলাম, ডিডিটি আমার সাইন nt সেটা আমরা বসিয়ে দিলাম। ওকে ফাইন। আচ্ছা, এবার আমরা অন্তরীকরণে যাই। তাহলে একে আমরা রাখি, আমরা জানি যে কজেক্সের অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন nx, কজেক্সের অন্তরীকরণ কি মাইনাস সাইন nx, তাহলে আপনি এটাকে x মনে করেন। কজেক্সের অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন nx, সেটা আমরা লিখলাম। বাট আপনি যাকে x মনে করছেন সে তো আদৌ x না, তাহলে অন্তরীকরণের ভাষায় বা অন্তরীকরণের ধর্ম অনুসারে যদি সে x না হয় তাকে আবার অন্তরীকরণ করতে হয়। তাহলে ntকে আমরা x মনে করে আমরা nt লিখেছিলাম, কিন্তু nt তো আমার x না, তাহলে তাকে আবার করতে হবে। তাহলে ntকে যদি t এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করি, nটা কনস্ট্যান্ট, তাহলে ইন্টু n হবে, আর টিকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1ই হবে। ব্যাপারটা ক্লিয়ার? ওকে ফাইন।
একইভাবে আমরা এখানে যাই বি ইন্টু সাইন, এটাকে এক্স মনে করেন, তাহলে সাইন এক্সের অন্তরীকরণ হচ্ছে কজ এক্স, তাহলে আমরা কস লিখলাম, কস এক্স লিখলাম। বাট যাকে আমরা এক্স মনে করছি সে তো আদৌ এক্স না, তাহলে সেই যদি আমার এক্স না হয় তাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাকে যদি আবার অন্তরীকরণ করি টি এর সাপেক্ষে, এনটিকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এনটা কনস্ট্যান্ট বিদের পাশে গুণাকারে বসবে, আর টিকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমার 1 হবে। ব্যাপারটা যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি, হয়তো আবার অনেকে যদি আপনারা না বুঝেন থাকেন তাদের জন্য ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন আপনি এখানে এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতেছেন, ডিডিএক্স মানে হচ্ছে অন্তরীকরণ করা একবার, তাহলে এর পেটের ভিতর কি এক্স আছে? নাই তো, কনস্ট্যান্ট, তাহলে ডিডিএক্স অফ কি হবে বলেন তো? এক্স হবে না, তাহলে এ ইন্টু এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হয়? 1, তাহলে আমার এ থাকতেছে। এই ব্যাপারটা হচ্ছে এনটি, এর ব্যাপারটা হচ্ছে এরকমই। আশা করি আপনাদের ব্যাপারটি ক্লিয়ারলি বুঝাতে পেরেছি। আচ্ছা ওকে ফাইন, তাহলে আমরা সাজিয়ে লিখলে আমরা পাচ্ছি মাইনাস, আমরা সাজিয়ে লিখলে পাবো যে আমরা এখানে সাজিয়ে লিখলে কি পাবো? এন এ সাইন এনটি আমরা পাচ্ছি, তাই না? হ্যাঁ, প্লাস আমরা এটা পাচ্ছি একইভাবে এন বি কস এনটি, এটা আমরা পাচ্ছি। ওকে ফাইন, তাহলে এটাকে আমরা দিতে পারি, প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে এটাকে আমরা দিলাম 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণকে একবার অন্তরীকরণ করে আমরা পেয়েছি, যে সমীকরণটা আমরা পেলাম ডিএক্স ডিটি সমান হচ্ছে মাইনাস এন এ সাইন এনটি প্লাস আমার এন বি কস এনটি। এটাকে আমরা দিতে পারি যে 2 নম্বর ইকুয়েশন আমরা দিতে পারি। তাহলে আমাদের কথা ছিল যে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার এই আকারের সমীকরণ আমাকে বের করতে হবে, অর্থাৎ ডি স্কোয়ার ডিটি স্কোয়ার পেতে হবে। তা আপনাদেরকে শুরুতে জানিয়েছিলাম এক্সকে একবার অন্তরীকরণ করলে আমরা ডিএক্স ডিটি পাই, আবার ডিএক্স ডিটিকে পুনরায় অন্তরীকরণ করলে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার পেয়ে থাকি। তাহলে আমি বর্তমানে এই পর্যায়ে এসে পৌঁছালাম। এই পর্যায়ে আসতে হলে আমাকে আরেকটা ধাপ পার করতে হবে, আরেকটা ধাপ হচ্ছে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার। তার মানে আমি এখন ডিএক্স ডিটিকে টি এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার বানাবো। তাহলে আমি ডিএক্স ডিটিকে যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম ডিডিএক্স আমার ডিএস, ব্যাপারটা এইভাবে কেন লিখে দিই তাহলে আপনাদের সুবিধা হবে। ডি ডিটি কার সাপেক্ষে করতেছি? টি এর সাপেক্ষে, এক্সকে টি এর সাপেক্ষে করতেছি, পুনরায় টি এর সাপেক্ষে করতে হবে। এখানে ডিএক্স ডিটি বসবে, বসালাম, তারপর দেন ডি ডিটি আমার হবে মাইনাস এন এ সাইন এন টি প্লাস এন বি কস এন টি। এটাই তো আমাদের হয়, তাই না? হ্যাঁ, আপনাদের জিনিসগুলো ভেঙে ভেঙে করতেছি এই জন্য যাতে আপনাদের কোনো লাইনে বা কোনো কিছুতে কনফিউশন না থাকে। আশা করি আপনারা যদি এভাবে ভেঙে ভেঙে করেন তাহলে দেখবেন কোনো লাইন আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, কোনো লাইনে না, কোনো টার্মই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, এবং জিনিসগুলো আপনাদের বেসিকগুলো স্ট্রং হবে। এবং এই ক্যাটাগরির যে কোনো ম্যাথ আপনাকে যদি পরীক্ষা চেঞ্জ করে দেও, সমীকরণটা যদি চেঞ্জ করে দেও, আপনি অঙ্কটা সলভ করতে পারবেন। এই জন্য সবসময় ম্যাথের বেসিক জানাটা জরুরি। অঙ্ক সমাধানের চেয়ে কিন্তু নিয়ম কানুন, বেসিক এবং ফর্মুলাগুলো জানাটা জরুরি। সবসময় এদিকে মনোযোগ দিবেন। ক্লিয়ার? তাহলে আমরা এতটুকু পর্যন্ত আসলাম। স্যার এটা মানে কি জানেন? এটা মানে হচ্ছে ডি মানে হচ্ছে ডি স্কোয়ার, এই যে এক্স আছে না, এক্স লিখতাম, ডিটি ডিটি তার মানে ডিটি স্কোয়ার। একটা জিনিস আপনাদের বলি, ডিটিকে ডিটি দ্বারা গুণ করলে আবার ডি স্কোয়ার টি স্কোয়ার বলিয়েন না, ডি স্কোয়ার কি টি স্কোয়ার বলিয়েন না, এটাকে ডিফারেন্সিয়েশনে এভাবে বলে না, এটাকে এভাবে বলে যে ডিটি স্কোয়ার। এই যে আমরা এভাবে বলি এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই, আমরা এটাকে কি বলতে পারি? এক্স ওয়াই হোল স্কোয়ার। এই যে ব্যাপারটা এরকম হোল স্কোয়ার চিন্তা করেন, যদিও বা সেটা না, কিন্তু ডিটি স্কোয়ার এভাবে লেখা হয়। এই জন্য নিয়মকানুনগুলো ঠিক রাখতে হবে। ওকে ফাইন, তাহলে আমরা পুনরায় পরের পৃষ্ঠা লিখতে পারি যে এটাকে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার, আর ডিটিটা একবার ওর সাথে হবে, ডিটিটা একবার ওর সাথে হবে। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত ক্লিয়ার বুঝতে পেরেছেন। তাহলে আমরা বাকি কাজটা দেখি, যে আমরা লিখতে পারি যে এখন ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার বাম পাশে আর ডান পাশে সমানের ডান পাশে লিখতে পারি যে আমার ডিডিটি হবে, তারপর কি হবে মাইনাস এন এ সাইন এন টি, তারপর দেন প্লাস ডিডিটি হবে আমার এন বি কস এন টি হবে। এটা আমরা লিখতে পারি, লিখলাম।
তাহলে আমরা টি এর সাপেক্ষে মাইনাস এন এ কনস্ট্যান্ট, তাহলে মাইনাস এন একে বের করলাম, ডিডিটি আমার থাকলো সাইন এন টি, সেটা আমরা লিখলাম, প্লাস আমার টি এর সাপেক্ষে এন বি কনস্ট্যান্ট, সেটাকে আমরা বের করলাম, আমার ডিডিটি কস এন টি, সেটা আমরা লিখতে পারি, আমরা সেটা লিখলাম। তাহলে আমার মাইনাস এন এ সেটা লিখলাম। আমি যদি এটাকে এক্স মনে করি, এটাকে মনে মনে যদি এক্স চিন্তা করি, তাহলে এন টি, তাহলে সাইন, এটাকে এক্স মনে করেন, সাইন এক্স, সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কজ এক্স, সাইন এক্স এর অন্তরীকরণ কি কজ এক্স, তাহলে কি হবে বলুন তো, সাইন এক্স কে অন্তরীকরণ হচ্ছে কস এক্স, এক্স বলতে মানে কি এন টি, কিন্তু এন টি তো এক্স না, এন টি তো এক্স না, তাকে যদি আবার অন্তরীকরণ করেন টি এর সাপেক্ষে, তাহলে আমরা কি পাবো, এন টিকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এনটা কনস্ট্যান্ট বের হবে, আর টিকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হবে, যেটা আপনাদেরকে এর আগে টার্মে ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছি, আশা করি সেটা আপনাদের কনফিউশন থাকার কথা না। একইভাবে আপনি এখানে আসেন, এন বি, এটাকে মনে মনে আগে এক্স চিন্তা করবেন, তাহলে কজ এক্স এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্স, এক্স বলতে এনটি, যেহেতু মাইনাস রয়েছে একটা ব্র্যাকেট দিবেন, বাট যাকে আপনি এক্স মনে করেছেন সে তো এক্স না, এই যে এখানে টি আছে, এখানে তো টি নাই, তাহলে এইটার চেহারা যদি এটার চেহারা না মেলে তাহলে তো হবে না, তাহলে তাকে আবার করতে হয়, এটাই বলে অন্তরীকরণ। তাহলে এনটিকে যদি আবার অন্তরীকরণ করেন, তাহলে আপনার কি হবে বলেন তো, আপনার ব্যাপারটা দাঁড়াবে কি, আপনাকে এনটিকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এন কনস্ট্যান্ট, টিকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয়। এই ব্যাপারগুলো বারবার বলছে এই জন্য যাতে আপনাদের ভুল না হয়, এগুলো অনেকে খেয়াল না করার সত্ত্বেও ভুল করে ফেলে, হয়তো জিনিসটা সহজ মনে হচ্ছে, পরীক্ষার হলে দেখা যায় কি টেনশনে হোক বিভিন্ন কারণে হোক ভুল করে ফেলে, এই জন্য জিনিসগুলো বারবার বলছি আপনাদের যাতে ভুল না হয়। আর মেকানিক্সে আপনাকে যদি ভালো রেজাল্ট করতে হয় অবশ্যই আপনাকে টার্মগুলো ক্লিয়ার করতে হবে, প্রত্যেকটা টার্মগুলো, এবং আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। এটার কারণটা কি, আপনি শুধু ম্যাথ করলে হবে না, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ম্যাথ সলভ করতে হবে, এই জন্য আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে জিনিসগুলো দ্রুত আয়ত্তের মধ্যে আনতে হবে। বুঝতে পেরেছেন নিশ্চয়ই। তাহলে আমরা এখানে আসি, মাইনাস এন এর সাথে এই এন গুণ করলে আমরা পাবো এন স্কোয়ার, এ আছে একে লিখলাম, সাথে কস এন টি, প্লাসে মাইনাসে মাইনাস হবে, এন এর সাথে এন গুণ হয়ে হবে এন স্কোয়ার, বিকে রাখলাম, আমার হবে সাইন এন টি, সেটা আমরা লিখলাম। ওকে ফাইন, আমরা যদি মাইনাস এন স্কোয়ার কমন নিই তাহলে আমরা পাবো এ কস এন টি, মাইনাসে মাইনাসে প্লাস হবে, বি সাইন এন টি হবে। এ কস এন টি প্লাস বি সাইন এন টি সমান আমাদের প্রশ্নে দেওয়া আছে হচ্ছে এক্স, 1 নম্বর সমীকরণ থেকে মাইনাস এন স্কোয়ার, এ আমরা এক্স বলতে পারি কার সাহায্যে, 1 নংয়ের সাহায্যে, পাশে আমরা নোট ডাউন করে দিতে পারি। তাহলে আমরা কি পেলাম, আমরা যেটা পেলাম যে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার সমান হচ্ছে মাইনাস এন স্কোয়ার এক্স, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার সমান হচ্ছে মাইনাস এন স্কোয়ার এক্স। তাহলে আপনাদেরকে যেটা বলেছিলাম এই আকারের সমীকরণকে কি বলা হয়, সরল দোলন গতি বলা হয়ে থাকে। তাহলে ইহা সরল দোলন গতি, আমাদের প্রশ্নে যে সরল দোলন গতি বের করতে বলা হয়েছিল আমরা সেটা বের করলাম, কিন্তু আমাদের অঙ্ক শেষ হয় নাই, অর্ধেক কাজটা শেষ হয়েছে। এরপর আমাদেরকে বলা হয়েছে যে ইহার পিরিয়ড বের করো এবং তার আমাদেরকে বিস্তার আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা আগে বিস্তার বের করব, তারপর দিন আমরা পিরিয়ডটা পর্যায়কালটা আমরা কি করব, বের করব। সরল দোলন গতির বিস্তার বলতে বোঝায়, সরল দোলন গতি মনে করেন আপনি কোনো একটা বস্তুকে বেঁধে এখানে ছেড়ে দিচ্ছেন, বা কোনো একটা পাথরকে বেঁধে এখানে ছেড়ে দিচ্ছেন, এখন পাথরটাকে আপনি একটু এদিকে টান দিয়ে আবার দেখবেন ছেড়ে দিয়েছেন, আবার সে একটু দুলবে, আবার সে এদিকে আসবে, আবার সে এভাবে দুলতে থাকে। তাহলে এখন আপনার মনে হতে পারে আমি কোনো একটা বস্তুকে এখানে টান দিলাম, সে আবার দুলনায়, তো আপনারা নিজেরাই একটা জিনিসটা বুঝতে পারেন খুব ইজিলিভাবে, শর্টকাটে বলছি, আপনার এখানে গিয়ে থেমে গেলে কেন, কারণটা কি, আবার টান দেন, আবার দেখবেন এখানে গিয়ে মানে একটা পর্যায়ে গিয়ে সে থেমে যাচ্ছে, কারণটা কি, কারণটা হচ্ছে মনে করেন আপনি এই কলমটা বা কোনো একটা বস্তুকে আপনি উপরের দিকে নিক্ষেপ করলেন, সেটা কি সারা জীবন কি উপরের দিকে উঠতে থাকবে না, 2 সেকেন্ড বা 3 সেকেন্ড বা কয়েক সেকেন্ড পরে সে উপর থেকে আবার সে নিচের দিকে মুভ করে। এখন কারণটা কেন হয়, কারণটা হওয়ার কারণ হচ্ছে
সর্বোচ্চ বিন্দুতে ব্যাগের মান শূন্য হয়ে যায়। যেমন আপনি এটা মাপতেছেন, ব্যাগের মান বাড়তে 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 আবার কমবে, কমতে কমতে এক পর্যায়ে ব্যাগের মান যখন শূন্য হয়ে যাবে সেটা তখন থেমে গিয়ে আবার নিচের দিকে সেই মুভ করে। ব্যাপারটা এখানেও ঘটে। তাহলে ব্যাগের মান সর্বোচ্চ বিন্দুতে ব্যাগের মান কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। আশা করি আপনারা কনসেপ্টটা বুঝতে পেরেছেন। এই কনসেপ্টটা আমাদের এখানে লাগবে, এই জন্য আমরা আপনাদেরকে জানালাম। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু বিস্তার হলো কণা কর্তৃক অতিক্রান্ত বৃহত্তম দূরত্ব, কাজেই বৃহত্তম মানের জন্য, বৃহত্তম মানে হচ্ছে সর্বোচ্চম দূরত্বকে বোঝায়, কাজেই বৃহত্তম মানের জন্য আমাদের কি হবে? dx dt সমান আমাদের কি হবে? শূন্য হবে। তাহলে dx dt সমান শূন্য হবে। স্যার 2 নম্বর সমীকরণ থেকে dx dt এর মানটা কি আমাদের জানা আছে? নিশ্চয়ই আমাদের জানা আছে। 2 নম্বর সমীকরণ থেকে আমরা dx dt প্রথমবার অন্তরীকরণ করে যে রেজাল্টটা পেয়েছিলাম সেটা আমরা বসিয়ে দিই। এখান থেকে আমরা বিস্তার বের করব। কেমন? sin nt প্লাস nb cos nt ইকুয়াল কত হবে? 0 হবে। আমরা লিখতে পারি 2 নংয়ের সাহায্যে, এটা আমরা বলতে পারি 2 নংয়ের সাহায্যে, এটা আমরা বললাম। তাহলে আমরা যদি মাইনাস n এর সমান sin nt সমান হচ্ছে মাইনাস nb cos nt, সেটা আমরা লিখলাম। উভয় পক্ষে আপনি মাইনাস n বাদ দেন, তাহলে আপনি পাবেন a sin nt সমান হচ্ছে b cos nt, এটা আমরা পাবো। a sin nt প্লাস b সমান b cos nt আমরা পাবো। তাহলে আমরা যদি ব্যাপারটাকে এইভাবে চিন্তা করি, sin nt cos nt কে যদি এই পাশে নিয়ে আসেন সেটা বাঁক আকারে চলে আসবে। তাহলে cos nt চলে আসলো, b এর জায়গায় থাক, একে যদি এদিকে নিয়ে আসেন সেটা নিচে চলে আসবে, তাই না? হ্যাঁ। sin বাই cos মানে কি? tan থিটা। তাহলে আমরা বলতে পারি যে tan nt সমান হচ্ছে আমাদের b ডিভাইডেড বাই আমাদের a। tan nt সমান b ডিভাইডেড বাই আমরা বলতে পারি। স্যার tan থিটা সমান কি? আমরা জানি যে tan থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, এটা আমরা জানি। তাহলে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ যদি ড্র করি, অবশ্যই পেন্সিল দিয়ে ড্র করবেন পরীক্ষায়। এটা হচ্ছে আমাদের লম্ব, সেটাকে আমরা লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে b, ভূমি হচ্ছে আমার a। তাহলে আমাদেরকে অতিভুজের মানটা লাগবে। যদি আমি সাইন কজের মান পেতে চাই তাহলে অতিভুজের মানটা আমার লাগবে। সাইন কজের মান পেতে চাইলে অতিভুজের মানটা লাগবে। অতিভুজের মান কেমনে বের করে বলেন তো? আমরা জানি যে অতিভুজ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার সমান, এটাকে আপনি x মনে করেন, তাহলে x স্কয়ার সমান এটাকে x মনে করেন মনে মনে, লম্ব স্কয়ার হচ্ছে b স্কয়ার প্লাস ভূমি হচ্ছে a স্কয়ার। তাহলে x স্কয়ার সমান আমরা বলতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে x সমান আমরা বলতে পারি রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা অবশ্যই ধনাত্মকটা নিব, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা আপনারা রাফে বের করবেন, খাতায় দেখানোর দরকার নাই, খাতার পিছনে বের করবেন, ঠিক আছে? তাহলে আমরা অতিভুজের মানটা পেয়ে গেলাম। আমরা এখান থেকে কজের মানটা বের করতে চাই, সাইনের মানটা বের করতে চাই। স্যার tan থিটা সমান লম্ব বাই ভূমি, sin থিটা সমান কি ছিল? লম্ব বাই অতিভুজ, আর cos থিটা ছিল ভূমি বাই অতিভুজ। তাহলে cos থিটা সমান, এখানে থিটা বলতে nt, তাহলে cos nt সমান ভূমি বাই অতিভুজ। ভূমি কত? a, অতিভুজ কত? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এবং আমার sin nt, sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে b ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস আমার কত হবে? b স্কয়ার আমার হবে, ঠিক তো? হ্যাঁ। তাহলে এটা বের করলাম। এখন আমরা যে কাজটা করতে পারি যে এই মুহূর্তে দেখেন এখান থেকে একটা লাইন পেলেন, একটু খেয়াল করেন।
এক্স স্কোয়ার সমান হচ্ছে কি এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার বি স্কোয়ার। এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার বি স্কোয়ার, আপনি এটা পেয়েছেন। বা আরো সহজ করে বলা যায়, আপনি 1 নম্বর সমীকরণে cos nt আর sin nt এর মানগুলো বসায় দেন। তাহলে আমরা 1 নম্বর সমীকরণে এখন, তাহলে 1 নং সমীকরণ হতে আমরা পাই x ইকুয়াল a ইন্টু cos nt এর মান হচ্ছে a ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার তো নাকি? হ্যাঁ, আশা করি ক্লিয়ার। একইভাবে প্লাস বি ইন্টু সাইন nt এর মানটা বসায় দেন, বি ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কি করলাম, 1 নম্বর সমীকরণে আসলে ম্যাথটা অনেকভাবে সলভ করা যায়। জিনিসগুলো সহজ করার জন্য আমরা যেভাবে সহজ হবে, আপনাদের বুঝতে সহজ হবে, পরীক্ষায় করতে আপনার সহজ হবে, সেই পথ দিয়ে আমরা সবসময় চেষ্টা করি ম্যাথগুলো সলভ করার জন্য। এটা আমরা করলাম। এখন আমরা যদি এর সাথে এ গুণ করি, তাহলে এ স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্লাস বি এর সাথে বি গুণ করলে আমার বি স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস আমার কি হবে, বি স্কোয়ার হবে। ঠিক আছে, এটা আমরা করলাম। তাহলে আপনি দেখেন এখন আমরা এখানে কি পাচ্ছি। আচ্ছা, আমরা পরের পৃষ্ঠায় যাই। তাহলে আমরা পাবো যে এক্স সমান, দেখেন এখান থেকে এটা লসাগু নেন, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে উপরে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। তাহলে আমরা বলতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যদি আমি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লসাগু নিই, এটাকে আমি বলতে পারি এইভাবে কিনা দেখেন তো, এটাকে আমি এভাবে বলতে পারি কিনা, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, কারণ বর্গ রুট চলে গিয়ে আবার এটা চলে আসবে আর নিচে এটা আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দুইটা থেকে এখানে কয়টা, দুইটা না? হয়তো আবার অনেকে বলবে দুইটা কেমনে স্যার এতগুলো লাইন ভেঙে লেখার কোনো দরকার নাই, জাস্ট বোঝার জন্য আপনাদেরকে কয়েকটা লাইন বেশি লিখতেছি, অনেকে হয়তো বুঝতে পারবে না, এই জন্য এটা চলে যাবে। আমার এক সমান হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আপনি সরাসরি পরীক্ষায় এই লাইন থেকে এই লাইন লিখতে পারবেন, এই লাইনগুলো স্কিপ করতে পারেন, দরকার নেই, শুধু দেখার দরকার নেই, জাস্ট বোঝার জন্য এই লাইনগুলো কিসের জন্য লিখছি, জাস্ট বোঝার জন্য। এত লাইন ভেঙে ভেঙে লিখলে পরীক্ষায় ফুল আনসার করতে কষ্ট হবে, এই জন্য আমরা লিখলাম। আর যাদের ম্যাথ একটু খুব বেশি দুর্বল তারা ভেঙে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এক সমান এটা লিখলাম। তাহলে আমরা এক্স মানে কি ছিল, বিস্তার, বিস্তার ছিল তাই না? তাহলে আমরা বিস্তার পেয়ে গেলাম। তাহলে বিস্তার কত পেলাম, তাহলে আমরা বিস্তার পেয়ে গেলাম হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেটা আমার প্রমাণ করার কথা ছিল, আমরা সেটা প্রমাণ করলাম। এবার আমাদেরকে পিরিয়ড বের করতে হবে। তাহলে আমাদের যদি আমার পিরিয়ড যদি কত হয়, টি হয়, পিরিয়ড যদি কত হয়, টি হয়, পিরিয়ড যদি আমার টি হয়, তবে তার সূত্রটা কি ছিল মনে আছে, টি ইকুয়ালস টু টোয়াইস পাই ডিভাইড বাই রুট ওভার আমার কি ছিল, ওমেগা স্কোয়ার ছিল, ওমেগা স্কোয়ার ছিল। আমাদের সমীকরণটা ছিল এই যে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, মাইনাস কি ছিল, ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, আবার কিছু কিছু এ স্কোয়ারও আছে। যাই হোক, আমরা ওমেগা স্কোয়ার দিয়ে শিখি। তাহলে এটা আমরা অনার্স প্রথম বর্ষ পড়ছেন নন মেজর পদার্থবিজ্ঞানেকে, আবার আপনারা ইন্টারমিডিয়েট উচ্চ মাধ্যমিক শ্রেণীতে আপনারা এই যে পর্যাবৃত্ত গতি প্রথম পত্রের মধ্যে ছিল অষ্টম অধ্যায়, সেখানেও আপনারা পড়েছেন। ঠিক আছে, তাহলে আপনি এই সমীকরণের সাথে আমরা যখন পর্যায়কার বের করতাম তখন আমরা বলতাম, ঠিক একটু খেয়াল করবেন, টোয়াইস পাই ডিভাইড বাই রুট ওভার ওমেগা স্কোয়ার। এই যে ওমেগাটা কোত্থেকে, এখান থেকে। আপনি দেখেন, আপনি যে সমীকরণটা পেয়েছেন, আপনি তো একটা কি বের করছেন, এইভাবে একটা সমীকরণ বের করছিলেন না, এই যে এখানে আমরা বের করছি না সরল দোলন গতি সমীকরণ। তাহলে আগেরটা ছিল ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটার চেহারা সেম, শুধু ডিফারেন্সটা হচ্ছে এখানে ওমেগা স্কোয়ার, এখানে এন স্কোয়ার। তাহলে টি সমান যদি আমরা সূত্র জানি এটার জন্য, টোয়াইস পাই ডিভাইড বাই রুট ওভার ওমেগা স্কোয়ার, এটার জন্য সূত্র কি হবে বলেন তো, টি সমান টোয়াইস পাই ডিভাইড বাই রুট ওভার এন স্কোয়ার হবে। ঠিক নাকি ভুল? অবশ্যই কারেক্ট। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি এখন এই সূত্র ব্যবহার করব, কারণ আমি এটাকে ধরে ম্যাথ সলভ করতেছি। তাহলে আমরা লিখতে পারি যে এখন টি ইকুয়ালস টু টোয়াইস পাই ডিভাইড বাই রুট ওভার আমার এন স্কোয়ার হবে। তাহলে সুতরাং টি সমান হচ্ছে টোয়াইস পাই ডিভাইড বাই এন। তাহলে ফাইনালি আমরা যে
প্রমাণটা করতে বলছিল, আমরা সবগুলো প্রমাণ করে ফেললাম। আশা করি আপনারা ম্যাথটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লাগলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটি দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্টের দ্বারাই আমরা অনুপ্রাণিত হব এবং আমরা আগামীতে আরও নতুনত্ব ভিডিও আনার চেষ্টা করব। এবং যারা এখনও আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হননি, আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে মিরাকেল অফ ম্যাথস গণিত বিভাগ। আপনারা এই গ্রুপে জয়েন হয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের গ্রুপ নাম, আর একটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ রয়েছে। পেজটা হচ্ছে আমাদের মিরাকেল অফ ম্যাথস, এটা হচ্ছে আমাদের ফেসবুক, এটা হচ্ছে আমাদের পেজ, আর এটা হচ্ছে আমাদের গ্রুপ। ঠিক আছে, যারা আমাদের গ্রুপে যুক্ত হতে চান তারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আর যারা আপনারা পেইড কোর্স করতে আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। পেইড কোর্স করার জন্য যোগাযোগ করে এবং পেইড কোর্স পে করে আপনারা, আমরা সবসময় চেষ্টা করি সবচেয়ে একদম স্বল্প পরিমাণে পেমেন্টের মাধ্যমে আমরা কোর্স করানোর জন্য। আমাদের যোগাযোগের মাধ্যমে আপনারা কোর্সে যুক্ত হয়ে যেতে পারেন। আশা করছি আপনারা ভালো কিছু পাবেন। তাহলে সর্বোপরি আমরা এই ম্যাথটা প্রথমে সরল দুলং গতি সমীকরণ বের করলাম, তারপর দেন বিস্তার বের করলাম, তারপর দেন আমরা পিরিয়ডটা আমরা বের করলাম। তাহলে আপনারা এই ম্যাথটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আন্তরিক ধন্যবাদ সবাইকে।